বছরের জোট আমলের যে সরকার, সে একই কায়দায় চলেছে, বরং আরেকটু বেশি। এবং এই দুইজন এখন হাত মিলিয়েছে। আমাদের যে সদর আরবান ডিস্ট্রিক্টের মাননীয় সভাপতি এ বিষয়ে বলেছেন, আমি বিধানসভায় ওনাদেরকে বলেছি, উপরে গিয়ে আপনারা কি জবাব দেবেন। তিনজন ওদের, আমাদের বিধানসভায় তিনজন ওদের প্রতিনিধি মাথা হেড করে বসেছিল, কি উত্তর দেবেন। আমার দুঃখ হয়, এটাও আমাদের দেখে যেতে হলো এই বয়সে। এখানে হিরালাল দা আছে, আমি জানি না আমরা সবাই কি পার্টি উনি করতেন, আমরা সবাই জানি। কি জবাব দেবে উপরে গিয়ে? যার হাত এখনো রক্তের, সেই দাগ এখনো শুকোয়নি, তাদের সাথে হাত মিলিয়েছে। আজকে কংগ্রেস পার্টি অফিস থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএম এর পার্টি অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। এটাও দেখতে হবে আমাদের। অদ্ভুত কি হচ্ছে এটা, আমরা কোনোদিন ভাবিনি। এটাও আমাদের দেখতে হবে। মানে কিভাবে গদি পেতে হবে, কিভাবে শাসন ব্যবস্থার মধ্যে চলে আসতে হবে, সেই চেষ্টাই চলছে। ল্যাটারাল এন্ট্রি, আমরা 77-78 এর ঘটনা আমরা সবাই জানি, কিভাবে সিপিএম ঢুকেছে। আমাদের এখনো সেই কথাটা এখনো মনে আছে। তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী সুকুমার সেনগুপ্ত, উনি বলেছেন একজনের নাম নিয়ে, যে এই আমাকে তো উনি সরাননি, হাতের মধ্যে সেই দাড়ির মধ্যে হাত বুলিয়ে বুলিয়ে বলছিলেন, আমাকে তো সরাননি, কিন্তু ত্রিপুরাতে সিপিএম এর গোড়াপত্তন করেছেন। এবং সেটাই আমরা কিন্তু দেখতে পেয়েছি। একই কায়দায় আবার চেষ্টা করছে ল্যাটারাল এন্ট্রি কিভাবে নেওয়া যায়। অদ্ভুত। মানুষের জন্য কাজ করবে কোথায়? নিজেদের বেস্টেড ইন্টারেস্টে কাজ করে, কিন্তু কথাবার্তা হাব ভাব এমন একটা যে জনদরদি, মানুষের জন্য চিন্তা ভাবনা করেন। ওরা নিজেদের জন্য চিন্তা করেন, আর ভারতীয় জনতা পার্টি দেশের জন্য চিন্তা করেন। প্রথমে দেশ, তারপরে পার্টি, তারপরে নিজে। এই ভাবনায় ভারতীয় জনতা পার্টি চলে। আমরাও সেই দিশায় চলছি। এখানে আমাদের মাননীয় সহসভাপতি ভারতীয় জনতা পার্টির স্টেট কমিটির, উনি বলার চেষ্টা করেছেন যে এটা হতেই পারে, ইলেকশন আসবে, ইলেকশন যাবে, কিন্তু সময়ই কিন্তু কথা বলবে। এবং আমি নিশ্চিত আগামী দিনে এই 6 আগরতলা কেন্দ্রে আগামী দিন কি হবে আমি এখনই বলে দিতে পারি। সেদিন আর বেশি দিন নয়। ছল ছাতুরি আর অভিনয় করে রাজনীতি চলে না। ছল ছাতুরি আর অভিনয় করে রাজনীতি চলে না। সেটার দিন চলে এসছে, সে চলে গেছে, এখন আর হবে না এটা। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি বিকশিত ভারত সংকল্প যাত্রা, উনি কি বলেছেন, যে আমাদের যে স্কিমগুলো আছে, কেন্দ্রীয় সরকারের যে স্কিমগুলো আছে, অনেক মানুষ আছে যারা গরিব মানুষ, প্রান্তিক মানুষ বা সাধারণ মানুষ, যারা এখনো জানেন না স্কিমগুলো সম্পর্কে। স্কিম করলাম, ফাইলের মধ্যে আটকে রইল, তাতে লাভের লাভ কিছু নয়। প্রধানমন্ত্রীজি যা বলেন, গ্যারান্টির কথা বলেন, এবং গ্যারান্টির সাথে সাথে সেটা যাতে 100% স্যাচুরেশন পয়েন্টে আসে, সিদ্ধি লাভ করে, তার জন্য আবার নজরদারি করেন। তো সেই দিশায় আজকে আমাদের ত্রিপুরাতেও 16টার মতো যে গাড়ি, গ্যারান্টির গাড়ি, বিকশিত ভারত সংকল্প যাত্রা এলসিটির মাধ্যমে সমস্ত ত্রিপুরা ঘুরেছে। অর্থাৎ মানুষের যেসব সমস্যা, সেই সমস্যা নিরসনে যেভাবে উনি দিন রাত কাজ করেন, আমরাও একই দিশায় আমরা কাজ করেছি, সাকসেসফুল। আমরা প্রতি ঘরে সুশাসন আমাদের ত্রিপুরা সরকার শুরু করেছিল। মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিনে 2022 17ই সেপ্টেম্বর আমরা শুরু করেছিলাম। এবং একই সাথে এবার বিকশিত ভারত সংকল্প যাত্রায় দ্বিতীয়বারে আমরা একসাথে এই প্রকল্পের সাথে আমরাও কাজ করেছি। বিকশিত ভারত সংকল্প যাত্রা, প্রতি ঘরে সুশাসন 2.0, এবং সেটাও আমাদের সাকসেসফুল। মানুষের কাছে গেছে, মানুষের ঘরে ঘরে গেছে। অনেকে জানেন না অফিসে কি করে যেতে হবে, কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে অনেকে, তাদের ডোর টু ডোর গিয়ে এই কাজটা করেছে আমাদের সরকার।
দেখুন আজকে সারা পৃথিবীর মধ্যে যে সবাই বলছে যে মন কি বাত অনুষ্ঠান কি করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি করেন, এটা নিয়ে রিসার্চ হচ্ছে এখন। পৃথিবীর কোথাও মন কি বাত রাষ্ট্রপ্রধান কোথাও করেন না, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি করেন। প্রতি মাসের শেষ রোববার আমরা সেটা শুনি, দেখি, এবং সাধারণ যে বিষয়গুলো সেগুলো আমাদের সামনে নন পলিটিক্যাল, অথচ কত গুরুত্বপূর্ণ, অর্থাৎ মানুষের সাথে যে কানেক্টিভিটি, কমিউনিকেশন, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন। কথা বলেন, যারা বেনিফিশিয়ারিরা আছেন তাদের থেকে জানতে চান কি অসুবিধা, আমরা সবাই দেখেছি। এই যে কমিউনিকেশন, আজকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলা কত সমস্যা, কিন্তু উনি জানেন যে আমি এখন এত ব্যস্ত থাকবো, তারপরেও যদি আমি সাধারণ মানুষের সাথে এই মন কি বাতের মাধ্যমে যদি আমি কথা বলি, তাহলে মানুষ এই প্রধানমন্ত্রীকে স্মরণ রাখবে, এবং এই যে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার এবং ভারতীয় জনতা পার্টির যে এনডিএ সরকার, সেটা মানুষ বুঝবে যে আমার সরকার, আমাদের সরকার, এই ফিলিংসটা আসবে। আগে তো এগুলো ছিল না। আজকে এখানে 2023-এ যে ইলেকশন হয়েছে, আমরা আগে দেখতাম, যেটা আমি বলার চেষ্টা করেছিলাম একটু আগে, যে ইলেকশন মানে একটা আতঙ্কের পরিবেশ। আমরা 2023-এ প্রমাণ করে দিয়েছি যে আতঙ্ক ছাড়াও ইলেকশন করা যায়। 2023-এর যে ইলেকশন আমরা করেছি, আপনারা সবাই দেখেছেন, কোনো জায়গায় কেউ বলতে পারবে না কোনো জায়গায় কোনো ধরনের অশান্তির পরিবেশ ছিল। আমি আমাদের পুলিশ আধিকারিকদেরকে বলেছি, সমস্ত ডিপার্টমেন্টকে বলেছি, আমরা চাই এরকম একটা মডেল একটা ইলেকশন আমরা করতে চাই ত্রিপুরাতে। আমাদের পার্টির থেকেও বলা হয়েছে যে কোথাও আমরা এই ধরনের ওষুধ উপায় অবলম্বন করব না। কিন্তু কমিউনিস্টরা কি বলতো, যে সাইন্টিফিক রিগিং এর কথা বলতো, যে সাইন্টিফিক রিগিং করে সেটাও নাকি তারা গর্ববোধ করে। কিন্তু আমরা এই ধরনের না করেও আমরা আবার ভারতীয় জনতা পার্টির যে সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে 2023-এ, সবাই বলছিল যে এই অশুভ জোট ওরা নাকি চলে আসছে, এই ধরনের খবর আমরা কিন্তু সবাই জানতাম। কিন্তু মানুষ আমাদের উপর ভরসা রেখেছে, মাননীয় প্রধানমন্ত্রীজির উপর ভরসা রেখেছে, তবেই আমাদের এই সরকার সেখানে আবার নতুনভাবে প্রতিষ্ঠিত হলো। উপনির্বাচনের ঘটনা যদি বলি, ধনপুর এবং বক্সনগরে কি অবস্থা ছিল, অগ্নিসংযোগ, খুন, সন্ত্রাসের একটা আতুরঘর ছিল সেখানে, এবং সেটা কমিউনিস্টদের আতুরঘর ছিল। সেই জায়গায় আমরা 30,000 ভোটে উপনির্বাচনে আমরা সেখানে জিতেছি। শুধু তাই নয়, আমরা ওখানে জামানত বাজেয়াপ্ত করেছি। ধনপুরে আমরা গত বছর 3,500 ভোটে জিতেছি, সেই জায়গায় উপনির্বাচনে 18,000 ভোটে আমরা জিতেছি। অর্থাৎ এই যে একটা নির্বাচনকে আগে ওরা কি বলতো, যে উৎসবের নির্বাচন, নামে উৎসব কিন্তু নিরানন্দের, মানে যা দরকার তাই ওরা করত। এবং আমরা এই যে ফিল গুডের একটা সমাজের মধ্যে সমাজ পরিবর্তন, সেটা আমরা করতে পেরেছি। এখনো তারপরে ওনারা বলেন যে এখানে নাকি অশান্তির বাতাবরণ। আমরা মানুষের জন্য কাজ করতে চাই। বিজেপি নেতৃত্বাধীন সরকার মানুষের জন্য কাজ করে। আপনারা সবাই জানেন যে সামাজিক ভাতা, আমাদের 33 রকমের ভাতা আছে। 33 রকমের ভাতার মধ্যে প্রথমে 700 টাকা ছিল, কিন্তু আমাদের বিজেপি সরকার আসার পর 1000 টাকা করা হয়েছে। 1000 থেকে আমরা 2000 টাকা করেছি। আমার সাথে যখন ভারতবর্ষের অন্যান্য মুখ্যমন্ত্রীদের একসাথে আমরা বসি, সেখানে কথা হয়, তখন ওনাদেরকে আমরা বলি যে আমরা সোশ্যাল পেনশন, আমরা এই যে সামাজিক ভাতা, সেটা 2000 দিই। বলে আর কি বলছেন, কি আপনি কি করে দিচ্ছেন? তো দেওয়ার জন্য আমাদের 56 ইঞ্চি প্রধানমন্ত্রীজি যেরকম, আমাদের ত্রিপুরা সরকার ওনার উপর ভিত্তি করে আমরা সেটা করি। আমরা সমস্যা সমাধানের মাধ্যমে আমরা সরকারে থাকতে চাই। তার একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। সংকটের সময় যে থাকবে সেই হচ্ছে আপনার সত্যিকারের বন্ধু। কিছুদিন আগে মণিপুরে যখন সমস্যা হচ্ছিল, আমাদের ছেলে মেয়েরা ওখানে পড়াশোনার জন্য গেছে,
গার্জিয়ানরা আমাদের কাছে প্রায় 4-5 দিন সমানে আমার কাছে এসে বিভিন্ন জায়গায় গেছে। আমি আশ্বস্ত করলাম নিশ্চিন্ত থাকুন, আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বললাম, এভিয়েশন মিনিস্টারের সাথে কথা বললাম, রাত্রি 12:30টার সময় এই যে ডাবল ইঞ্জিন সরকারের যে সুবিধে, একটা স্পেশাল ফ্লাইট দেওয়া হলো এবং পরের দিন আরেকটা ফ্লাইটের মাধ্যমে প্রায় 250 স্টুডেন্টকে আমরা মানে কোনো রকমের সমস্যা না করে তাদেরকে আগরতলায় ত্রিপুরা সরকারের খরচে আমরা সেটা করেছি। এই হচ্ছে আমাদের ত্রিপুরা সরকার এবং ডাবল ইঞ্জিনের সরকারের কাজ। আমরা বারবার বলি মহিলাদের সশক্তিকরণ করতে হবে, এগুলো তো আগে আমরা শুনিনি। কমিউনিস্টদের সময়ে শুনেছেন কখনো যে মহিলাদের সশক্তিকরণ করতে হবে? আমরা জানি ওদের যে নারী সমিতি প্রায়ই বেরোতো বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, আর কোনো কাজ নেই, এগুলোই করতো ওনারা। কিন্তু আমাদের সরকার 33% রিজার্ভেশন এই চাকরির ক্ষেত্রে আমরা করেছি, এই ভারতীয় জনতা পার্টি। মাননীয় প্রধানমন্ত্রীজি কি করলেন যে বিধানসভা এবং পার্লামেন্টে সেখানে 33% মহিলাদের জন্য এখন সংরক্ষণ বিল এনেছেন এবং সেটা পাশও হয়ে গেল। এর থেকে বড় মহিলাদের সশক্তিকরণের নিদর্শন আর কে দেবে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি ছাড়া সেটা কোনোদিন সম্ভব নয়। আমরা এসএসজি গ্রুপের এখানে হয়তোবা এখানে আরবানে আছেন, রুরালে আছেন। আগে কি ছিল? 2017-তে মাত্র 4000 এসএসজি গ্রুপ ছিল, এখন কত? 56,000 গ্রুপ এসএসজি গ্রুপ আমাদের হয়েছে। 56,000 আগে ছিল 4000, এখন হয়েছে 56,000। এতে করে প্রায় 5 লাখ আমাদের মহিলা এর মধ্যে জড়িত রয়েছে, রিভলভিং ফান্ড থেকে আরম্ভ করে বিভিন্নভাবে। কারণ প্রধানমন্ত্রীজি চান যে মহিলাদের তাদের অর্থনৈতিক উন্নয়ন হোক, আর্থসামাজিক উন্নয়ন হোক, সেই দিশায় আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার আমরা কাজ করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে সবকিছু আমাদের যদি অর্থনৈতিক অবস্থা যদি উন্নয়ন না হয় তাহলে কোনো অবস্থায় দেশ টিকবে না। যে কারণে আগে 10-12 পজিশনে ছিল, সেই জায়গায় এখন আমাদের 5 ট্রিলিয়ন আমাদের সংকল্প, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যে ভঙ্গুর অবস্থা ছিল, সেই 5 ট্রিলিয়ন স্থিতি অবস্থায় এসছে। এবং আমি নিশ্চিত যে আগামী কয়েক বছরের পর, আমি নিশ্চিত যে এবারের ইলেকশনের পরে, আমরা তো জানি যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবার সরকার হবে, তখন দেখবেন এই যেটা 3rd মিলিয়ন আমরা যেটা বলছি সেই জায়গার মধ্যে 5 ট্রিলিয়নে চলে আসবে, সেটা আমি নিশ্চিত। আমাদের এখানে পাপিয়াদি এখানে বলার চেষ্টা করেছেন যে আয়ুষ্মান ভারত, আমাদের 13 লক্ষর আয়ুষ্মান ভারতের কার্ড, আমাদের যেটা টার্গেট ছিল প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ড, সেটা আমরা সবাইকে দিয়েছি। কিন্তু তার একটা প্যারামিটার আছে যে তারা এই লোক খালি এই কার্ডের অধিকারী, বাকি লোক কোথায় যাবে? প্রায় 4.15 লাখ যারা হাউস হোল্ড আছে তাদের জন্য আমরা ঠিক করলাম, আমি মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা বললাম, যেটা বুধবারে আমি যেটা বললেন উনি, যে আমার সাথে কাছে অনেক মানুষ আসেন কিন্তু বেশিরভাগ এই স্বাস্থ্যজনিত সমস্যা নিয়ে আমার মুখ্যমন্ত্রী ত্রাণ যে তহবিল আছে তার থেকে থাস্প এবং অন্যান্য যে আমাদের ফান্ড আছে চেষ্টা করি, কিন্তু তারপরেও হচ্ছিল না। তারপর আমরা ঠিক করলাম যে না, মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রীর যে জন আরোগ্য যোজনা, সেটাকে শক্তিশালী করার জন্য আমরা সেটা করলাম। এখানে যারা আছেন, আমি শুদ্ধ, এখানে যারা আছেন এই বিমার মধ্যে, এই স্বাস্থ্য বিমার মধ্যে আমরা কিন্তু সবাই চলে এলাম এখানে, এবং অনেকটা নিশ্চিন্তে এখন কাজ করা যাবে। কারণ বেশিরভাগ এই সমস্যাগুলো আসছে। গত পরশুদিন অবধি আমার কাছে যা খবর, যে মানে আজকাল তো ইন্টারনেটের যুগ, সেই ইন্টারনেটের মাধ্যমে, নেটের মাধ্যমে প্রায় 5 লক্ষ লোক এর মধ্যে রেজিস্ট্রেশনও করে ফেলেছে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনায়। তো মানুষ বুঝতে পারছে, এবং সব যেটা প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার যা যা সুবিধে এক্স্যাক্টলি সেম ওয়েতে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনায় পাবে, খালি কার্ডের চেহারাটা অন্যরকম হবে, এবং সেইভাবে কাজ চলছে। সরকারি কর্মচারীর আগে দেখতাম দুপুর 3টা হলে একটু ভাবতো, আপনাদের তো এইদিকে তো সব অফিস কাছারি সবাই জানেন,
সবাই বেরিয়ে পড়তো দিতে হবে 1% দিয়ে দিতে হবে, এগুলোই বলতো। ওদের দলেরই লোক ছিল, বলে দিত যে প্রশাসনে বেরোতে হবে, আর প্রশাসনে না বেরোলে ট্রান্সফার হয়ে যেত। তো তাদেরকে হাঁটাতো, সেখান থেকে বাড়ি চলে যেত। কিন্তু আমাদের এই সরকার কোন রকম দাবি দাওয়া ছাড়াই আমরা কত দিলাম, 25% দিয়ে আমরা দিয়েছি সরকারি কর্মচারীদের। 1% দিয়ে যদি দেই 100 কোটি টাকা লাগে। তো বুঝতে পারছেন আমাদের বাজেট থেকে সেই টাকা আমরা দিচ্ছি। রেভিনিউ এক্সপেন্ডিচার ঠিক আছে, এটা তো দিতেই হবে, বেতন বাড়াতে হবে, চাকরির সংস্থানও করতে হবে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট করতে হবে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমাদের বেশি করে করতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি বেশি করা যায় তাহলে আগামী দিন এটা স্থায়ী সম্পদ হবে, কর্মসংস্থানের সুযোগ হবে, যারা ইনভেস্টররা আছেন তারাও এখানে আসবে, ইনভেস্ট করবে। আর ইনভেস্টররা তখনই আসবে যখন কোন রাজ্যের শান্তি সম্প্রতি ভালো থাকে, সেখানে মানুষ আসছে। আপনারা বুজংনগরে যদি যান দেখতে পারবেন আমাদের এখানে ব্যাম্বো বেসড যে ইন্ডাস্ট্রি সেটা এখানে খুব ভালোভাবে চলছে। আমাদের রাবার বেসড ইন্ডাস্ট্রি এখানে ভালোভাবে চলছে, আগর বেসড ইন্ডাস্ট্রি ভালোভাবে চলছে। বিভিন্ন যেসব এখানে প্রোডাক্ট, আমি নিজেও গেছি, কয়েকবার গেছি, মানে স্তম্ভিত হয়ে যায় যে ত্রিপুরা তো আগে আমরা শুনতাম বাইরের থেকে ইনভেস্টররা আসতো, ইনভেস্টররা জমি নিত, ব্যাংকের থেকে লোন নিত, এরপর বাইরে চলে যেত, এই তো ছিল চেহারা। এখন ইনভেস্টররা আসছে, এখানে মেডিকেল কলেজ খোলার জন্য আসছে। আমি বলেছি মেডিকেল কলেজে আপনারা খুলুন বা যে কোনো সংস্থা আপনারা খুলুন, কিন্তু আইন মেনে সেটা করতে হবে। বেআইনি ভাবে এই সরকার কোনো অবস্থায় রাজি হবে না, আমরা নিশ্চয়ই সেই সুবিধাটা আমরা দেব। ডেন্টাল কলেজ, মাননীয় প্রধানমন্ত্রী যে এসে কোনোদিন ভাবিনি যে ডেন্টাল কলেজ ত্রিপুরাতে হবে, এবং সেটাও গভর্নমেন্ট ডেন্টাল কলেজ উইদিন 5 to 6 মান্থ সেটা আমরা করে ফেলেছি। এখানে 50 আসনের নার্সিং কলেজ আমরা করেছি, এখানে ফার্মেসি কলেজ আছে, এখানে আমাদের আগামী দিন হোমিওপ্যাথিক কলেজ করার চিন্তা আছে, আয়ুর্বেদিক কলেজ করার চিন্তা আছে। বহু ইনভেস্টর আসছে যে 500 বেডের আমরা এখানে সুপার স্পেশালিটি বা ভালো মানে হেলথ ইনস্টিটিউশন আমরা করতে চাই। আমরা দেখে বুঝে ভেবে তারপর ওনাদেরকে আমরা বলছি হ্যাঁ আপনারা করুন। মানুষ আসছে। ট্যুরিজমের কথা যদি বলেন, ত্রিপুরাতে ট্যুরিজমের এত ভালো ভালো জায়গা আপনারা সবাই জানেন, যে নীলমহল থেকে উজ্জয়ন্ত প্রসাদ থেকে আরম্ভ করে আপনার ডুম্বুরের কথাই বলুন, নারিকেল কুঞ্জই বলুন, ঊনকোটি বলুন, সমস্ত জায়গার মধ্যে আমাদের মানে ছবি মুড়াই বলুন, সব জায়গায় আমরা এগুলোকে ডেভেলপ করছি। এবং আমরা ক্রিকেটের যে প্রাক্তন যে ক্যাপ্টেন ভারতের, উনাকে আমরা সৌরভ গাঙ্গুলিকে অ্যাম্বাসেডর করেছি, উনি এসে শুটিংও করে গেছেন। মানুষ আসছে প্রচুর পরিমাণে, বিদেশ থেকেও প্রচুর পর্যটক এখানে আসছে, বাংলাদেশ থেকেও এখানে আসেন। এখানে একটা কথা আমি বলতে চাই যে আমাদের আইন শৃঙ্খলার সাথেই জড়িত, বারবার আমরা যেটা এটার মধ্যে জোর দিচ্ছি, এখানে বহু রোহিঙ্গা শরণার্থী এখানে আসছে, বহু রোহিঙ্গা শরণার্থী, তাদেরকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে, এবং বাংলাদেশীয় যারা এখানে মানে পাসপোর্টে আসেনি তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা জানেন যে ড্রাগসের জন্য এই নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বেশি যদি আপনার ড্রাগস সিজার মানে করে থাকে সেটা হচ্ছে ত্রিপুরা, এবং ডিস্ট্রাকশনের দিক দিয়েও সেকেন্ড হাইয়েস্ট নর্থ ইস্টের মধ্যে, আসামের পরে এখানে। আমরা চাই না এখানে ড্রাগস এখান থেকে যাক বাইরে, না বাইরের থেকে এখানে আসুক। আপনারা প্রতিদিন দেখেন কিভাবে পুলিশ এখন অ্যাক্টিভ হয়েছে। বারবার বলছি যে কোনো অবস্থায় ড্রাগ কারবারিদের ছাড় দেব না, এবং আগামী দিনও দেব না, কারণ আমাদের 2-3টে জেনারেশন এতে নষ্ট হয়ে গেছে। কিছুদিন আগে এখানে ইএসআই হসপিটাল করার জন্য মাননীয় আমাদের মন্ত্রী, ইউনিয়ন মিনিস্টার আমাকে বললেন যে একটা ইএসআই হসপিটাল আমরা করতে চাই, আপনারা যদি জায়গা দেন। আমি 3 দিনের মধ্যে চিফ সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বললাম,
এখানে 5 একর জায়গা ইএসআই হসপিটাল 100 বেডের, সেটাও আমি জায়গা দিয়ে দিয়েছি এবং তার অলরেডি পূজা পার্বণও হয়ে গেছে, সেটাও এখানে হসপিটালটা এখানে হবে। এখানে আমরা জানেন যে ত্রিপুরাতে পিজি সিটের আমাদের স্পেশালিস্ট খুব কম, 85টা মাত্র সিট। এখন এনএমসির সাথে কথা বলেছি, প্রায় 100টার মতো ওরা অন প্রিন্সিপাল তারা অনুমোদন দিয়েছে। আমি এখানে আসন সংখ্যা, যারা শয্যা রুগীদের যে শয্যা সংখ্যা খুব কম ছিল, বেশিরভাগ লোক দেখা যায় মাটিতে শুয়ে থাকে, আপনারাও দেখেছেন। আমি বললাম যে না, এইভাবে চলবে না, এখন যেটা ছিল তার ডাবল ওখানে আসন সংখ্যা আমরা বাড়িয়েছি। আমাদের এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, আমাদের এখানে এমবিবি ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি আপনাদের এখানে কাছেই আছে, এখানে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আছে, আর্যভট্ট ইউনিভার্সিটি আছে, এবং আমাদের ধম্মাদীপা বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে, আমাদের মাতা ত্রিপুরা সুন্দরী ইউনিভার্সিটি আছে। তাহলে আমরা একটা এডুকেশন হাব তৈরি করার একটা এখানে চেষ্টা করছি। প্রধানমন্ত্রীজি ন্যাপ, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-এ করেছেন, সেটা আমরা জেনারেল ডিগ্রি কলেজে আমরা সেটা লাগু করেছি। এত সুন্দর একটা মানে প্রধানমন্ত্রীজি ন্যাশনাল এডুকেশন পলিসি করেছেন যে আমাদের ভবিষ্যৎ যারা, তাদেরকে ঠিকভাবে যাতে পড়াশোনা করতে পারে। আমরা সবাই জানি আগে বাইরের থেকে মানুষ নালন্দা ইউনিভার্সিটি, তক্ষশিলা ইত্যাদি ইউনিভার্সিটিতে এখানে পড়তো, আর এখন আমাদের গার্জিয়ানরা অনেক সময় বলে যে আমার ছেলে মেয়ে কোথায়, আমেরিকাতে আছে, আমরা গর্ববোধ করি। কিন্তু এখন কিন্তু আবার বিপরীত মুখে এখন আবার চলে আসছে যে এখানেই যাতে ভারতবর্ষে মানুষ পড়াশোনা করতে পারে। ত্রিপুরাতেও আমরা চাইছি এই ধরনের একটা হাব করার, হেলথের একটা হাব, মেডিকেল হাব করব, নিশ্চয়ই করব আমরা। এবং এই ধরনের একটা, যার কথায় কথায় আগে আমরা বাইরে যেতে হতো, এখানে পড়াশোনার সুযোগ ছিল না, নমিনেশন নিয়ে বাইরে যেতে হয়েছে, এখন সেই সুবিধা নেই। প্রধানমন্ত্রীজি সবচেয়ে বড় যে অ্যাক্টিস্ট পলিসিতে আমাদের যে উপহারটা দিয়েছেন, তার নাম হচ্ছে হীরা মডেল। আপনারা সবাই জানেন, আমাদের কমিউনিস্ট বন্ধুরা প্রায়ই বলতেন যে হীরা কোথায়, হীরা তো খুঁজে পাই না। আগে তো বুঝতে হবে হীরার অর্থটা কি। হীরার অর্থ হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। ওনাদের বারবার বুঝাচ্ছি কিন্তু বুঝতে চায় না। 6টা ন্যাশনাল হাইওয়ে আমাদের, কালকে আমি ধর্মনগর থেকে এসেছি, প্রায় 3.5 ঘন্টায় লেগেছে ধর্মনগর থেকে এখানে আসতে। যদি রাস্তা সব পুরো ঠিক হয়ে যায়, তাহলে আমার মনে হয় 2.5 ঘন্টায় আমি ধর্মনগর থেকে চলে আসব। আপনারাও যাবেন, আমি না শুধু, সবাই আসবেন, যাবেন। এত সুন্দর ন্যাশনাল হাইওয়ে, আগে একটাই টিম করে একটা ন্যাশনাল NH-08 আছে আমাদের, সেটাকেও আমি যখন মাননীয় ইউনিয়ন মিনিস্টার গডকারিজিকে বললাম, উনি সাথে সাথে বলে দিলেন যে না, এটাও 4 লেন ন্যাশনাল হাইওয়ে হবে, এবং তারও মানে অলরেডি সার্ভে হয়ে গেছে এবং সেটাও হবে। আরো 4টা ন্যাশনাল হাইওয়ে, 6টা তো প্রায় 65% হয়ে গেছে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে উনি অন প্রিন্সিপাল এটাকে আমাদের স্বীকৃতি দিয়েছেন এবং সেটাও হবে। সারা ত্রিপুরাতে এত সুন্দরভাবে ইনফ্রাস্ট্রাকচার, এখন কানেক্টিভিটি বেড়ে গেছে যে ভাবা যায় না। আজকে এখানে যারা ইন্টারনেটের কথা বলেন, আমরা বহু প্রদেশে যাই, ইভেন দিল্লিতেও আমি গেছি, আমাদের ইন্টারনেট ঠিকভাবে কাজও করে না, কিন্তু আমাদের ত্রিপুরাতে কিন্তু ইন্টারনেট অনেক ভালো। কিছুদিন আগে আমি BSNL-দের NOC-ও দিয়েছি, যাতে যে সব জায়গায়, অনেক সময় আমরা যখন ট্রেনে যাই বা গাড়িতে করে যাই, তখন অনেক জায়গার মধ্যে কিন্তু সিগন্যাল পাই না। তার কারণ হচ্ছে বহু জায়গার মধ্যে সেই BSNL ঠিকভাবে ওদের এটা কি বলে, ওটা লাগাতে হয়, টাওয়ার লাগাতে হয়, সেই টাওয়ারের সেই NOC আমরা দিয়ে দিয়েছি। তো সব জায়গায় যদি হয় তারও বেটার হবে। এছাড়া আমরা রেলওয়ে, আমরা তো ভাবতেই পারি না কোনোদিন যে রেলওয়ে প্রায় 17 থেকে 18টা এক্সপ্রেস ট্রেন ত্রিপুরার থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যায়। আমার মনে আছে 60-এর দশকে, আই ওয়াজ ভেরি ইয়াং দ্যাট টাইম, আমরা যেতাম যে ত্রিপুরাতে রেল এসছে, তো ধর্মনগরে গিয়ে গুটি মানে পায়ে হেঁটে মনে হচ্ছে যে একটা রেল লাইন এসছে ধর্মনগরে, সেটা দেখতে যেতাম। আর আজকে প্রধানমন্ত্রী কোনো দাবি দেওয়া নেই, দাবি দেওয়া ছাড়াই অ্যাক্টিস্ট পলিসিতে এই হীরা মডেলের যেটা কথা বললাম, এখানে এই ব্রডগেজ দিয়ে দিলেন। যখন 20টা ডোমে আমি চলি, 20টা ডোমের মধ্যে আমি ফটো তুলে
আত্মীয় স্বজন বাইরে থাকে বা ইন্ডিয়ার মধ্যে পাঠায়, বলছে আমি ফরেনে আছি কিনা জিজ্ঞেস করে। এত সুন্দর বিশটা রুম। কিছুদিন আগে মালদা গিয়েছিলাম ইলেকশন উপলক্ষে, সেখান থেকে বন্দে ভারতে আমি আসছিলাম মালদার থেকে হাওড়া। আমি ভাবছি কবে এখান থেকে এখানে শুরু হবে। তো রেলওয়ের কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, ওনারা বলছেন যে ইলেকট্রিফিকেশনের সার্ভে কমপ্লিট, এখান থেকেও বন্দে ভারত কিছুদিনের মধ্যে আপনারাও দেখবেন, আমরাও দেখব। বুলেট ট্রেন কালকে দেখছিলাম টিভির পর্দায় যে বুলেট ট্রেন আবার আসছে। মানে কোন দিকে প্রধানমন্ত্রী ছেড়ে কথা বলবেন না, যা চায় আপনি কি চান বলুন, সব দেবে। তো এইরকম প্রধানমন্ত্রী সুরক্ষার দিক দিয়ে বলুন, আজকে দেশের অর্থনীতি বলুন, আজকে আমাদের সোলজারদের গলা কেটে কেটে ভারতবর্ষে ফেলে দিত। আমাদের পার্লামেন্টের আমাদের যেখানে মানে বলা হয় যে আমাদের পীঠস্থান, আমাদের গণতন্ত্রের, সেখানে আক্রমণ করত। ডোকালামের ঘটনা আমরা জানি, চাইনা আমাদের হাজার হাজার বর্গ কিলোমিটার নিয়ে গেছে। আর আমরা ভাবতাম এটাই বুঝি আমাদের ভারতবর্ষের অবস্থা। কিন্তু যখন এয়ার স্ট্রাইক করলো আর সার্জিক্যাল স্ট্রাইক করার পরে ওদেরকে দেখুন রা শব্দ নেই। অর্থাৎ একটা গার্জিয়ান আপনার ঘরের ভিতরে যদি একজন মনে করেন যে আমার বাবা মার দাদা আছে বা মা আছে, যার কাছে গার্জিয়ানশিপ, অর্থাৎ বিপদের সময়ে যখন যার কাছে গিয়ে বলতে পারবেন যে এই সমস্যা এবং আপনার সমস্যার জন্য আপনাকে সুরক্ষিত রাখতে পারবে, তার কাছেই মানুষ যায়। আর এবং আমাদের গার্জিয়ান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আর আমাদের পার্টির গার্জিয়ান হচ্ছে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি। আর তার পাশে প্লাস আমাদের কাছে যিনি আগে আমি যখন সভাপতি হয়েছিলাম তখনও উনি আমাদের সর্বভারতীয় সভাপতি ছিলেন এবং বর্তমান আমাদের হোম মিনিস্টার, কি নাম বলুন তো, অমিত শাহজি। তো এইরকম গার্জিয়ানের আমরা এখন আছি। আর এখন আমার দুঃখ লাগে, সেদিন বলছিলেন যে আমরা নিজেদের লজ্জা হয় বলতে, এখন বলে না সিপিএম এর থেকে বলছে না যে কংগ্রেসের জোট, এখন বলছে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটের আমরা প্রার্থী। ইন্ডিয়া জোটের অর্থ কি? এত চলে গেছে অ্যালায়েন্স শেষ, একজন তো জেলের ভিতর এখন চলে গেছে, আস্তে আস্তে করে দেখবেন আইয়ে চলে আসবে। তো সেই ঘটনাটা আমি সব জায়গায় বলি, শোলের যে কাহিনী আমি অনেক জায়গায় বলি, যে আশ্রানের কাছে খবর এলো, জেলার ছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন সে ছবিটা, বলছে যে পিস্তল আ চুকা হ্যায়। অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্র খবরটা পাঠিয়েছে, পিস্তল আ চুকা হ্যায়। আরে ক্যা, চলো। তো শাস্ত্রীদের নিয়ে গেলেন, বলে আধা ভাইয়ে আধা ডাইনে আর বাকি মেরে সাথ আও। তো যখন গেল দেখলাম পিছনে কেউ নেই, কারণ বাঁ দিকে চলে গেছে, ডান দিকে সব চলে গেছে। তো বাম ডান সব শেষ, একাই থাকবে শেষ পর্যন্ত, সেটা হচ্ছে হাই। প্রধানমন্ত্রী যে একটা কথা বলেন সবসময়, যে রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম অ্যান্ড ইনফর্ম। একটা কথা আপনি চিন্তা করুন, আমাদের এখানে সেই দিশায় আমরাও কাজ করছি। আমাদের এখানে ই ক্যাবিনেট, ই বিধানসভা, এখন আমাদের মন্ত্রীরা কিন্তু কাগজপত্র নিয়ে যান না, আগে মন্ত্রীরা কাগজপত্র নিয়ে যেতেন। ই ক্যাবিনেট হয়ে গেছে, আমাদের ই স্টেট হয়ে গেছে, ই ডিস্ট্রিক্ট হয়ে গেছে, আমাদের সাব ডিভিশনাল অফিসগুলো হয়ে গেছে, এখন ব্লক পর্যন্ত চলছে। সমস্ত জায়গার মধ্যে এই কাজ চলছে। আমাদের এখানে রিসেন্টলি আমরা নীতি আয়োগের যে আমাদের ডিরেকশন এসছে যে গুড গভর্নেন্সের আমাদের এখানে অফিস খুলতে হবে, সেটাকে ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন, এখানে আমার যে সরকারি বাংলা আছে তার পাশে আমরা খুলেছি। অর্থাৎ এখান থেকে কি দেখবো, এখান থেকে গুজরাট মডেলের আমি অফিসারদের পাঠিয়েছিলাম গুজরাটে গিয়ে দেখে আসার জন্য। এই ওয়ার রুমের মধ্যে বসে আপনি বলতে পারবেন কোন কোন স্কিম আপনার আছে, যতগুলো স্কিমের এখন বর্তমান অবস্থানটা কি। আপনি ইমিডিয়েটলি এই মানে অডিও ভিজুয়ালে বা আপনার এই মানে যারা সাব ডিভিশনাল এসডিএম আছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, তাদের সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন। এই যে একটা সুন্দর ব্যবস্থা, এর মধ্যে আমি ডিসিশন নিয়েছি, যারা আমার কাছে বুধবারে আসেন আমি বলেছি সমস্ত ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনাল অফিসেও ওইখানকার যারা ব্যক্তিরা আছেন যাদের সমস্যা, তাদেরকে নিয়ে ওইখানকার যারা অফিসার তাদের সামনে আমার সাথে সরাসরি কথা বলবে এবং সেখানেই আমি অফিসারদের বলে দেব যে এই সমস্যাটা তাড়াতাড়ি সমাধান করে দিন। সেটাও আমি প্ল্যানিং করেছি এর মধ্যে। বন্ধুগণ, বারবার প্রধানমন্ত্রীজি বলছেন যে আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমাদের বাড়াতে হবে,
যেটা আমি একটু আগে বললাম। তো গত যে 2023-24 আমাদের 5,300 উপরে আমরা 300 করোড় উপরে আমরা রেখেছিলাম, আর এইবারের বাজেটে আমরা 2024-25 6,633 করেছি। 6,633 করোড়, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার আমাদের ডেভেলপ করতে হবে। আপনারা জানেন যে স্বাস্থ্য ব্যবস্থার কথা যদি বলি, ইনফ্রাস্ট্রাকচার আমরা কিভাবে ডেভেলপ, কারণ এটা পার্মানেন্ট হবে। এখানে আমরা বারবার বলছি, শুধু আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে 7টা সুপার স্পেশালিটি, 9টা সুপার স্পেশালিটি স্টার্ট হয়েছে, এখানে চাপও বেশি। তো ডিস্ট্রিক্ট থেকে যাতে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে যাতে আরো স্ট্রেংথেনিং করা যায়, তার জন্য আমরা সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা ঠিক করেছি এখানে ট্রমা সেন্টার আমরা করব। আমরা গোমতী ডিস্ট্রিক্টে আমরা ট্রমা সেন্টার খুলেছি, আমরা শান্তির বাজারে সাউথে ট্রমা সেন্টার খুলেছি, আমবাসাতে ট্রমা সেন্টার খুলেছি, এখানে আগরতলাতে ট্রমা সেন্টার আছে। কিছুদিনের মধ্যে ধর্মনগর নর্থেও আমরা সেটা খুলব। কার্ডিয়াক ক্লিনিক খুলেছি, কার্ডিয়াক সেন্টার খুলেছি আমবাসাতে। মানুষ এখন সেই যখন হৃদরোগে আক্রান্ত হয় তো সেখানেই তার চিকিৎসা হয়ে যাচ্ছে। আমরা চাই সমস্ত ত্রিপুরাতে 100টা আরো সাব সেন্টার আমরা খোলার ব্যবস্থা রেখেছি। সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের বাজেটে আমরা রেখেছি যারা ডি এডিকশন সেন্টার সেখানে খুলব। মাননীয় প্রধানমন্ত্রীজি এর মধ্যে আমাদের বিশ্রামগঞ্জে প্রায় 120 কোটি টাকার মতো দিয়েছেন, উনি অর্থ বরাদ্দ করেছেন যে বিশ্রামগঞ্জে একটা ডি এডিকশন সেন্টার হবে। মানে ডেইলি যদি আমরা কথা বলতে হয় মাননীয় প্রধানমন্ত্রীজি কি করছেন, আমাদের সমস্ত যে প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনা প্রায় 2,000 কিলোমিটার অলরেডি কাজ শেষ হয়ে গেছে প্রায়। তো এইভাবে যে রাস্তা, আজকে এয়ারওয়েজ, আর আমাদের এখানে সিঙ্গারবিল এয়ারপোর্ট যখন আমরা প্রথম এখানে শুরু হয়, সেটা থেকে আগরতলা এয়ারপোর্টের পর মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের এয়ারপোর্ট হয়েছে। এখন এখান থেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, যাবে প্রথমেই যে ফ্লাইটটা যাবে সেটা চিটাগাং। তো সেই দিশায় আমরা কাজ করছি। এর মধ্যে আপনারা দেখেছেন যে আমাদের সাথে আইপিএফটি সরকার, আইপিএফটি আমাদের সাথে ছিল। এর মধ্যে আমরা যে ঐতিহাসিক একটা অ্যাকর্ড হয়েছে দিল্লিতে, সেখানে আমরা ত্রিপুরা মথা, তারও আমাদের সরকার এখন চলে এসছে। আজকেও ওনাদের সাথে আমাদের একটা বৈঠক হয়েছিল, সবার সাথে এত সৌহার্দ্যপূর্ণ একটা বৈঠক হয়েছে যে আগামী দিন আমি বারবার সবার সামনে আমি বক্তব্য রেখেছি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেটা করতে যাই, জাতি জনজাতি মিলে আমরা সবাই এতদিন ধরে ওনাদেরকে ভোটের বাক্সে পরিণত করেছিল এবং ওনারও অঙ্গীকার, আমরাও অঙ্গীকার, সেই দিশায় আমরা ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং ত্রিপুরা মথা সবাই মিলে আগামী যে ইলেকশন 19 তারিখ, আপনারা সবাই জানেন যে আমাদের এই পশ্চিম আসন থেকে কে দাঁড়িয়েছেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব। আমি নিশ্চিত যে আগামী দিন এখান থেকে, এই কেন্দ্রের থেকে প্রচুর পরিমাণে বিপুল ভোটে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর প্রধানমন্ত্রী আরেকটা বার্তা দিয়েছেন আমাদেরকে, যে গিয়ে বলবেন, প্রধানমন্ত্রী বলেছেন যে 370 বিজেপিকে দিতে হবে, 370 আসন। কেন দিবেন 370? কারণ ওই যে 370 যে জম্মু এন্ড কাশ্মীরের যে ধারা, যেটা উনি অবলুপ্ত করেছেন, তার জন্য, তাকে সম্মান করার জন্য ওই 370 সেই যে টার্গেটটা রেখেছেন। আর বাকি 400 পার, মানে বাকি এনডিএর যারা আমাদের অ্যালাইড পার্টনার আছে তাদেরকে মিলে 400। আমি যা দেখলাম যে কি হবে বলা মুশকিল, 400 পার, তো 400 পারের পরে কি হবে আই ডোন্ট নো, অনেক কিছুই হবে এবার। কারণ প্রধানমন্ত্রীজি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন অযোধ্যাতে, 500 বছর পর কত মানুষ শহীদ হয়েছেন, এবং সেটাই উপরওয়ালা ঈশ্বর প্রধানমন্ত্রীর হাত ধরে সেই আমাদের প্রভু রামচন্দ্রের উনার প্রাণ প্রতিষ্ঠা উনি করেছেন। এখন ভারতবর্ষে এখন রামযুগ আবার শুরু হবে আমি মনে হয়। তো এই কথাটা মানুষের কাছে গিয়ে গিয়ে প্রতিটা ঘরে যাবেন, আর তাদের সাথে আপনারা সম্পর্ক করবেন, সম্পর্কে শুধু না, তাদের থেকে সমর্থনও নেবেন। খালি বলবেন প্রধানমন্ত্রী আমাদের পাঠিয়েছেন এবং বলেছেন যে প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করার জন্য, আর কিচ্ছু লাগবে না। আমি এখানে এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য, আমাদের যারা আমার পূর্ববর্তী বক্তারা যারা এখানে বক্তব্য রাখলেন, তাদেরও কথা শোনার জন্য আপনারা অনেক দীর্ঘ সময় এখানে বসেছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আসুন আমরা সবাই একসাথে মিলে এই ত্রিপুরাকে সুন্দর ত্রিপুরা বানাই এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত বানাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।